ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আজকে যে বিষয়ে আলোচনা হবে, আজকের ক্লাসে যে বিষয়টা সম্পর্কে আলোচনা হবে সেটা হচ্ছে গান্ধী যুগ পার্ট 1, অর্থাৎ মডার্ন হিস্ট্রির যে বিষয়, যেখান থেকে বিভিন্ন এক্সাম, সেটা এসএসসি জিডি হোক, রেলওয়ে গ্রুপ ডি হোক এবং ডাব্লিউবি কেপি পুলিশ ডিপার্টমেন্টের যে কোনো পরীক্ষায় যে মডার্ন হিস্ট্রির যে বড় পর্ব, সেই পর্বে হচ্ছে গান্ধী যুগ। সেই গান্ধী যুগটা এতটাই বড়, সেখান থেকে আমরা এই পার্ট হিসাবে আজকে এখন থেকে সেই ধারাবাহিক ক্লাস পর্ব চালু হবে। তো আজকের এই যে ক্লাস সেটা হচ্ছে গান্ধী যুগ। সেই গান্ধী যুগের পার্ট 1-এ আজকের যে বিষয়টা আলোচনা হবে সেটা হচ্ছে তিনটে বিষয় সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ 1917, খেদা সত্যাগ্রহ 1918, রাওলাট অ্যাক্ট 1919। তো এই তিনটে বিষয় সম্পর্কে আজকে ধারাবাহিক বিস্তারিতভাবে ডিটেলস সহকারে ক্লাস হবে। তো মডার্ন হিস্ট্রি যে আধুনিক যুগ, সেই যুগটাকে আর একটা নাম হিসাবে আমরা চিনতে পারি, সেটা হচ্ছে গান্ধী যুগ বা গান্ধী পিরিয়ডস। কারণ যে সালটা এখানে দেওয়া আছে 1915 থেকে 1947, এই সময়টা যদি কোনো ভারতবর্ষের ইতিহাসে যদি কোনো একটা মানুষের বা পিছনে কারোর মুখ হিসাবে দেখতে চাই, তাহলে একটা যে মানুষের একটা বড় অবদান রয়েছে সেটা হচ্ছে মহাত্মা গান্ধী। সেই জন্য এই মডার্ন হিস্ট্রির আর একটা যুগ, এই মডার্ন হিস্ট্রিটাকে আমরা আরেকভাবে চিনতে পারি, সেটা হচ্ছে গান্ধী যুগ বা গান্ধী পিরিয়ডস। তো এই মহাত্মা গান্ধী সম্পর্কে যখন জানবো, তার আগে জানি তার জন্ম হচ্ছে 1869 সালে তার জন্ম হয়। তো 1888 সালে সে লন্ডন গিয়েছিল শিক্ষা অর্জনের জন্য। 1815 সালে সে ভারতে ফিরে আসেন। লন্ডনে গিয়ে যখন সে উকালতি করলো, উকালতি শিকার পর যখন সে ইন্ডিয়ায় ব্যাক করলো, ইন্ডিয়াতে সে যখন উকালতি শিকার জন্য ইচ্ছা প্রকাশ করলো, কর্মক্ষেত্র শুরু করার চেষ্টা করলো, তখন গান্ধীজি দেখলেন যে ভারতবর্ষে উকালতি করতে হলে একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে। সেই জন্য সে ইন্ডিয়ায় সে উকালতি করতে চাইলো না। তখন তার একটা অফার আসলো, সেটা হচ্ছে সাউথ আফ্রিকা একটা কাজের জন্য তার অফার আসলো। তো একটা সাউথ আফ্রিকায় কাজের জন্য তার অফার আসলো, যখন সাউথ আফ্রিকা চলে যায়, তারপরে সাউথ আফ্রিকা থেকে আবার ভারতে ব্যাক করে। সালটা কত ছিল? 1915। সেই 1915 সালে গান্ধীজি ভারতবর্ষে ফিরে আসেন। কোথা থেকে ফিরে আসেন? সাউথ আফ্রিকা থেকে ফিরে আসেন। 1942 সালে তিনি তার জীবনের যে বড় একটা আন্দোলন পরিচালিত করেছিল, তার জীবনের যে বড় একটা আন্দোলন, সেই আন্দোলনটা ছিল ভারত ছাড়ো আন্দোলন। তাহলে কি এই ভারত ছাড়ো আন্দোলন ছাড়া কি গান্ধীজি আর কোনো আন্দোলন করেনি? গান্ধীজি আরো আন্দোলন করেছে, কিন্তু তার জীবনের যদি বড় একটা আন্দোলন যদি দেখতে চাই, সেটা হচ্ছে 1942 সালের ভারত ছাড়ো আন্দোলন। সেটা হচ্ছে 1942 সালের ভারত ছাড়ো আন্দোলন। 1947 সালে দেশের স্বাধীনতা অর্জন, 1948 সালে তার মৃত্যু হয়। 1948 সালে গান্ধীজির মৃত্যু হয়। তো গান্ধীজি জীবনে যদি যে প্রথম যে সত্যাগ্রহ সেটা চালু করেন, সেটা হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ 1917 সালে। কি এই সত্যাগ্রহ? এখানে যে শব্দটা আছে সেটা হচ্ছে সত্যাগ্রহ। এই সত্যাগ্রহ শব্দটাকে যদি আমরা জানার চেষ্টা করি, এটা দুটো মানে কিন্তু আমরা পাই। একটা হচ্ছে, এটাকে যদি ভাঙি তাহলে এটা হচ্ছে সত্য প্লাস আগ্রহ। সত্য প্লাস আগ্রহ। এই যে সত্য আগ্রহ, যেখানে সত্য আছে সেখানে গান্ধীজির কি আছে? আগ্রহ আছে। গান্ধীজি যেখানে সত্যকে খুঁজে পাবেন সেখানে গান্ধীজি আগ্রহ দেখাবেন। তো এই যে সত্যাগ্রহ গান্ধীজি ভারতবর্ষে চালু করলেন, এটা কি গান্ধীজি ভারতবর্ষে চালু করেছিলেন? এটা গান্ধীজি ভারতবর্ষে চালু করেননি। এই চিন্তাধারা গান্ধীজি কোথা থেকে এনেছিলেন? সাউথ আফ্রিকা থেকে এনেছিলেন। কিভাবে আনলেন? সাউথ আফ্রিকায় যখন গান্ধীজি একটা ট্রেনে বসেছিল, তখন সেই কামরায় গান্ধীজির গায়ের রংটা ছিল কালো। তো কালো হওয়ার জন্য যেখানে সাদা বর্ণের যে ব্রিটিশ, তাদের কাছে গান্ধীজি অপমান অপদস্থ হয়েছিলেন। তো তার সেই অপমানিত হওয়ার জন্য, সেই সাদা চামড়ার বিরুদ্ধে গান্ধীজি কালো মানুষ হওয়ার জন্য যে একটা অপদস্থ হয়েছিলেন, তার জন্য একটা প্রতিবাদ গান্ধীজি করেছিলেন। সেইখান থেকেই সেই ব্রিটিশের বিরুদ্ধে প্রতিবাদ করাটা, সেইখান থেকে গান্ধী সেই সত্যাগ্রহটা ভারতবর্ষের বুকে প্রথম চালু করেন। সেটা কত সালে? 1917 সাল। তো গান্ধীজি একটা ব্রিটিশ বিরোধী মুখ হয়ে উঠলেন, যে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করব। তো গান্ধীজি একটা মৌকা খুঁজছে, একটা সুযোগ, যে আমি ব্রিটিশের বিরুদ্ধে লড়তে চাই, আমার একটা সুযোগ চাই। তো কি সুযোগ? যখন গান্ধীজি 1915 সালে গান্ধীজি যখন ভারতে ব্যাক করলো, গান্ধীজি দেখছে যে আমাকে ব্রিটিশদের বিরুদ্ধে এদের অনেক অন্যায় অপদস্থ আছে, এদের বিরুদ্ধে আমি লড়তে চাই, আমার একটা সুযোগ আমার কাছে আসার দরকার। তো কি সুযোগ?
সেই সময় একটা সুযোগ তৈরি হলো গান্ধীজির জীবনে, সেটা হচ্ছে 1917 সাল। কি এই সুযোগ? 1917 সালে এই চম্পারণটা ছিল বিহারে। কোথায়? বিহারে। এই চম্পারণটা ছিল বিহারে। এই বিহারে 1917 সালে একটা ঘটনা ঘটে গেল। কি সেই ঘটনা? 1917 সাল যখন ঘটলো, তখন ব্রিটিশরা যখন আন্তর্জাতিক বাজারে লক্ষ্য করলো যে ফ্রান্সের তৈরি নীল বিশ্ব বাণিজ্যে ভালো বিক্রি হচ্ছে, ইংল্যান্ডের যে নীল, ব্রিটিশের যে নীল, সেটা মুখ থুবড়ে পড়লো বিশ্বের বাজারে, মুখ থুবড়ে পড়লো, এবং কার নীল বেশি বিক্রি হতে থাকলো? ফ্রান্সের। কি ব্যাপার? তখন ব্রিটিশরা বলছে যে কি ব্যাপার, আমাদের নীল বিক্রি হচ্ছে না, ফ্রান্সের নীল বিক্রি বেশি হচ্ছে, এই নীল কোথা থেকে আসছে? তখন ব্রিটিশরা জানতে পারলো এই নীল তারা ভারতবর্ষ থেকে কিনছে। তখন ব্রিটিশরা ভাবছে যে আমরা শাসন করছি ভারতবর্ষ, অথচ আমরা জানতে পারলাম না ভারতবর্ষ থেকে নীল কারা কিনছে? ফ্রান্স কিনে বিক্রি করছে। তখন সেই নীলটা যখন ব্রিটিশরা জানতে পারলো, তখন সালটা ছিল 1907 সাল। 1907 সালে ব্রিটিশরা জানতে পারলো যে ভারতের নীল ফ্রান্স বিক্রি করে বিশ্বের বাজারে বিক্রি করছে এবং ব্রিটিশের নীল বিক্রি হচ্ছে না। তখন ব্রিটিশরা 1907 সালে এই চম্পারণ, বিহারের যে এই চম্পারণ, সেই চম্পারণে কিছু নিয়ম কানুন ব্রিটিশরা জারি করলো। কি ছিল সেই নিয়ম? সেই নিয়মটা এমন ছিল যে ব্রিটিশরা চম্পারণের মানুষজনকে বলল যে তোমরা আর কাউকে নীল বিক্রি করতে পারবে না, এখন থেকে তোমরা নীল বিক্রি করবে আমাদের, মানে ব্রিটিশের বিক্রি করতে হবে নীল। ঠিক আছে, জনগণ রাজি হয়ে গেল যে নীল তো আমরা কাউকে না কাউকে বিক্রি তো করতেই হবে, তাহলে আমরা ফ্রান্সকে বিক্রি করবো না, ব্রিটিশারই বিক্রি করবো। তো ঠিক আছে, ব্রিটিশার বিক্রি করতে শুরু করলো। তখন বিক্রি করতে শুরু করলো, তারপরে কিছুদিন পর ব্রিটিশরা ভাবছে যে আমরা তো ভারতবর্ষে ব্যবসা করার জন্য এসেছি, মানে যত বেশি সম্ভব তত বেশি ট্যাক্স আমাদের আদায় করতে হবে। তাহলে আমরা কি করি, যে আরেকটা তারা নিয়ম বের করলো যে না, যেহেতু তোমরা আমাদের কাছে যে নীল বিক্রি করছো, আমাদের ট্যাক্স তো দিবে, এখান থেকে আমাদের ট্যাক্স দাও, আমাদের ট্যাক্স দিতে হবে, তো নীল বিক্রি করে এত লাভ করছো তোমরা, আমাদের ট্যাক্স দিবে না? দিয়ে তারা একটা ট্যাক্স তারা প্রয়োগ করলো। কত পার্সেন্ট? 37% ট্যাক্স বসালো, যে 100 টাকায় 37 টাকা ট্যাক্স দিতে হবে। 100 টাকায় কত টাকা ট্যাক্স দিতে হবে? 37 টাকা ট্যাক্স দিতে হবে, ঘোষণা করে দিল। এটাও কিন্তু জনগণ মেনে নিল যে ঠিক আছে, নীল বিক্রি করবো, 37% ট্যাক্স দিব। তারপরে যখন ব্রিটিশরা দেখছে যে এই 37% ট্যাক্স দেওয়ার পরেও ব্রিটিশরা ভাবছে যে আমাদের আরো বেশি সংখ্যক আমাদের লাভ করা উচিত, তখন তারা একটা কি করলো, যে তারা একটা ফরমান জারি করলো যে প্রতি 1 বিঘা জমি যার আছে, সেই 1 বিঘাতে 3 কাঠা নীল চাষ করতে হবে। 3 কাঠা। কয় কাঠা? 3 কাঠা। মানে 1 বিঘা মানে কত বিঘা? কত কাঠা? 20 কাঠা। সেই 20 কাঠাতে 3 কাঠা নীল তাদের চাষ করতে হবে, এবং এই 3 কাঠা নীলটা ফ্রিতে ব্রিটিশদের দিতে হবে। তাহলে 20 কাঠাতে যার 1 বিঘা জমি আছে, 20 কাঠায় 3 কাঠা, মানে 3 বিঘাতে 1 বিঘা। তো 3 বিঘা মানে 1 বিঘা হচ্ছে না, 3 × 60, 9 কাঠা, তাই তো? তাহলে হচ্ছে 3 বিঘাতে 9 কাঠা এবং 1 বিঘাতে 3 কাঠা। এই 3 কাঠা নীলটা ব্রিটিশদের ফ্রিতে দিতে হবে, ব্রিটিশদের ফ্রিতে দিতে হবে। তো এবার এই যে 37% ট্যাক্স, এটা মানলো। তারপরে এই যে 3 কাঠা যে ব্যবস্থা, এইটা যখন চালু হলো, তখন তারা একটা চরম অত্যাচারের মুখে পড়ে গেল। তাদের তো জীবন পরিচালনা করার একটা ব্যাপার আছে, তাদের সংসার আছে, জীবন আছে, সেটা তো পরিচালনা করতে হবে। তখন এই যে এত পরিমাণে নিয়ম কানুন যখন এই বিহারের চম্পারণ মানুষের উপর আসতে শুরু করলো, এই যে চম্পারণ মানুষের উপর যখন এত অত্যাচার আসতে শুরু করলো, তখন তারা এর প্রতিবাদ স্বরূপ তারা সেখানকার একজন লিডার ছিল, সেখানকার কৃষকদের একজন লিডার ছিল, সেই লিডারের কাছে তারা গেল। সেই বিহারের মানুষজন, চম্পারণের মানুষজন কার কাছে গেল? বিহারের একজন কৃষক লিডার, তার নাম ছিল রাজকুমার শুক্লা। এই নামটা লিখে রাখো, ইম্পর্টেন্ট। রাজকুমার শুক্লা। এই ইনার কাছে গেল রাজকুমার শুক্লা। যখন এই রাজকুমার শুক্লার কাছে গেল, এই রাজকুমার শুক্লা বলল যে এই মুহূর্তে আমি একজনের খোঁজ জানি, যে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করার জন্য সে আছে গুজরাটের সবরমতীতে, তোমরা তার কাছে যাও। সে একটা পথ দেখিয়ে দিল। দিয়ে এই রাজকুমার শুক্লা এবং 20 জন মানুষ, কতজন? 20 জন মানুষ। এই 20 জন মানুষ এবং রাজকুমার শুক্লা মিলে কার কাছে গেল? গান্ধীজির কাছে গেল। গান্ধীজি তখন সবরমতী আশ্রমে গুজরাটে আসে, অপেক্ষা করছে, সুযোগ চাইছে যে আমি ব্রিটিশের বিরুদ্ধে লড়বো। দিয়ে গান্ধীজির কাছে এরা যখন গেল, গিয়ে জানালো
তখন গান্ধীজি সোজা চলে আসলো কোথায়? বিহারে। সোজা আসলো বিহারে। বিহারে এসেই ডাইরেক্ট কিন্তু ব্রিটিশদের সঙ্গে মোকাবিলা করেনি, সে গিয়েছে কি, সে সত্য খুঁজতে চেয়েছে যে ঘটনাটা কি সত্যি ঘটেছে কিনা। প্রথমে ও সত্য দেখবে তো, যে সেখানে সত্যি আছে কিনা, ঘটনাটা সত্য কিনা যাচাই করবে তো। তো গান্ধীজি গিয়ে মানুষজনের সঙ্গে যোগাযোগ, কথাবার্তা বলতে শুরু করলো, দিয়ে জানতে লাগলো যে ব্রিটিশরা যে অন্যায় কার্যকলাপ করছে সেটা সত্য কিনা। যখন গান্ধীজি সত্যটা খুঁজে পেল, তখনই গান্ধীজি কি করলো? আগ্রহ দেখালো। তাহলে প্রথমে গান্ধীজির একটাই নীতি, আমি সত্যকে খুঁজে বের করবো, তারপরে আমার আগ্রহটা দেখাবো। এইবার গান্ধীজি যখন সত্যটা খুঁজে পেল, তখন এই গান্ধীজি কোথায় ছুটলো? ব্রিটিশদের অফিসে ছুটলো। অফিসে যখন গান্ধীজি যায়, তখন তো তার ইয়াং বয়স, অল্প বয়স, তাকে তো চিনে না, তোয়াক্কাই দিচ্ছে না যে কে কে এসছে অফিসে, তোয়াক্কা, গান্ধীজিকে তোয়াক্কাই করছে না। তখন গান্ধীজি যখন আইন বাই আইন কথা বলতে, সে তো উকিল ছিল, উকালতি নিয়ে তার পড়াশোনা, সে যখন আইন অনুসারে কথা বলতে শুরু করলো, তখন ব্রিটিশরা ভয় পেল। তখন ব্রিটিশরা চিনলো, গান্ধীজিকে চিনতে শুরু করলো, দিয়ে গান্ধীজিকে ভয় পেয়ে তারা এই যে 37% ট্যাক্স, এই 37% ট্যাক্সটাকে তারা কমিয়ে কত করলো? 25% করলো। এই যে 37% থেকে কমিয়ে 25% করলো, এইটা হচ্ছে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ এবং প্রথম ভারতবাসীর জয়। তাহলে ভারতবাসীর এই প্রথম, এটা ছিল ভারতবাসীর প্রথম জয়। এই যে 37% ট্যাক্স থেকে 25% হলো, এই জয়টাই হচ্ছে ভারতবাসীর প্রথম জয়। তাহলে এইভাবে তো ডিটেলসে পড়তে হবে। এটাই তো প্রশ্ন, যে কত পার্সেন্ট ট্যাক্স ধার্য করেছিল ব্রিটিশরা। চম্পারণটা কোথায় অবস্থিত, এটাই তো পরীক্ষায় আসে। চম্পারণটা কোথায় অবস্থিত? বিহারে। কত সালে এই সত্যাগ্রহ হয়েছিল? 1917 সালে। তিন কাঠিয়া ব্যবস্থা কোন সত্যাগ্রহের সঙ্গে যুক্ত? চম্পারণ সত্যাগ্রহ। তিন কাঠিয়া আন্দোলন কোথায় হয়েছিল? বিহারে হয়েছিল। এইভাবেই তো প্রশ্ন আসবে। কিন্তু তোমরা যদি এমসিকিউ আকারে পড়ো, মনে থাকবে কি? কিন্তু যখন ডিটেলস এইভাবে গল্প আকারে পড়বো, তখন তো মনে থাকবে। এই যে একটা ইম্পর্টেন্ট নাম, যে রাজকুমার শুক্লা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, এই নামটাও তো ইম্পর্টেন্ট আছে। এই তো গান্ধীজিকে দেখিয়ে দিয়েছিল মানুষজনকে, তাহলে এই নামটাই তো পরীক্ষাতে আসবে। তাহলে এই যে সত্যাগ্রহ, এটা কি কি নিয়ে হয়েছিল? এটা চাষবাস। তাহলে এটা কি চাষ নিয়ে হয়েছিল? কি চাষ? নীল চাষ। তাহলে এটা কি নিয়ে হয়েছিল? নীল চাষ। এটা নীল চাষ নিয়ে হয়েছিল। 1917 সালে গান্ধীজি বিহারের চম্পারণে নীলকরদের প্রেক্ষাপটে কৃষকদের সমস্যাগুলি দেখার জন্য অনুরোধ করা হয়েছিল। তাহলে এই যে নীল চাষকে কেন্দ্র করে এই চম্পারণ সত্যাগ্রহ ভারতবর্ষে, মানে বিহারে হয়েছিল। তাহলে এই যে চম্পারণ সত্যাগ্রহ 1917 সালে হলো, সেই 20 জন এবং আর যে লিডারটা গিয়েছিল গান্ধীজির সঙ্গে দেখা করতে, কৃষক লিডার, তার নাম কি ছিল? রাজকুমার শুক্লা। এদের সঙ্গে আরো অনেকে গিয়েছিল, তাদের নামটাও লিখে রাখো। রাম নবমী প্রসাদ, এই নামগুলো ইম্পর্টেন্ট। তারপরে লিখো অনুরাগ নারায়ণ সিনহা, এই নামগুলোই তো ইম্পর্টেন্ট, এইগুলোই তো পড়তে হবে। তাহলে সব থেকে ইম্পর্টেন্ট রাজকুমার শুক্লা, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই যে চম্পারণ সত্যাগ্রহ, এখান থেকে কিরকম প্রশ্ন আসবে সেটা বললাম। তো এই যে মানে ভারতবর্ষের মানুষের যে প্রথম যে জয়, সেটা কি? এই চম্পারণ সত্যাগ্রহ। এবং গান্ধীজির প্রথম সত্যাগ্রহ ছিল এই চম্পারণ সত্যাগ্রহ। এটার মাধ্যম দিয়ে গান্ধীজি প্রথম ব্রিটিশের বিরুদ্ধে তার যে আন্দোলন, সেই প্রেক্ষাপটটা কিন্তু এখান থেকেই গান্ধীজির প্রথম পদযাত্রা ভারতবর্ষে শুরু হয়, ব্রিটিশ বিরোধী পদযাত্রা। খেদা সত্যাগ্রহ। প্রথমে আমি কিন্তু বলেছি যে 1942 সালে গান্ধীজির ভারত ছাড়ো আন্দোলন ছাড়াও গান্ধীজি অনেক আন্দোলন করেছেন। তার একটা আন্দোলন আলোচনা করলাম। দ্বিতীয় যে আন্দোলনটা, সেটা হচ্ছে খেদা সত্যাগ্রহ। 1918 সালে এই আন্দোলনটা হয়েছিল, মানে 1700 চম্পারণ, 18তে খেদা। মানে আমরা পরপর যাব, সালগুলোতে পরপর যাব, দিয়ে এই মডার্ন হিস্ট্রিটাকে হাতের কবজায় আনার চেষ্টা করব। ঠিক আছে, এই মুষ্টির মধ্যে ইতিহাসকে আনার চেষ্টা করব। তো খেদা সত্যাগ্রহ কত সালে হয়েছিল? 1918। ব্রিটিশদের রাজত্বকালে মহাত্মা গান্ধী কর্তৃক সংগঠিত ভারতের গুজরাটের খেদা জেলায়। তাহলে জায়গাটা কোথায়?
গুজরাটের খেদা জেলায়। এটাই তো প্রশ্ন, যে খেদা আন্দোলন কোথায় হয়েছিল? তাহলে কোথায় হয়েছিল? গুজরাটে হয়েছিল। তাহলে প্রথম প্রশ্ন তো এটাই। যদি প্রথম প্রশ্ন দেখি যে খেদা আন্দোলন কবে হয়েছিল, 1918। যদি দ্বিতীয় প্রশ্ন দেখি এই খেদা আন্দোলন কোথায় হয়েছিল, গুজরাটের খেদা জেলায়। গুজরাটের খেদা জেলায়। গান্ধী দুর্ভিক্ষ এবং প্লেগ মহামারীর কারণে রাজস্ব পরিশোধ করতে অক্ষম কৃষকদের সমর্থন করার জন্য এই আন্দোলন সংগঠিত করেছিলেন। মানে বুঝতে পারলাম যে এই আন্দোলনটাও কৃষকদের সঙ্গে যুক্ত, তাই তো? এই আন্দোলনটাও কৃষকদের সঙ্গে যুক্ত। তো এর আগে যে চম্পারণ সত্যাগ্রহ আলোচনা করলাম, সেটা কি চাষকে নিয়ে হয়েছিল? নীল চাষ। আর এই যে খেদা সত্যাগ্রহ, এটা হয়েছিল কি চাষ? পাট চাষ। এই চাষটা হয়েছিল পাট চাষকে কেন্দ্র করে। তাহলে চম্পারণ সত্যাগ্রহ কি চাষকে কেন্দ্র করে? নীল চাষ। আর খেদা সত্যাগ্রহ হয়েছিল পাট চাষকে কেন্দ্র করে। তো এই যে খেদা সত্যাগ্রহ, এই খেদা সত্যাগ্রহটা জানার আগে আমাদের কিছু পিছনের কিছু ইতিহাস আমাদের জানতে হবে। কারণ কি, এই খেদা সত্যাগ্রহটা কিন্তু এমনি এমনি হয়নি। একটা মানুষ যখন একটা সমাজের মানুষের যখন মানে দেওয়ালে পিঠ থেকে যায়, তখন তারপরেই কিন্তু তারা আন্দোলনে তাদের দাবি দেওয়াটা কিন্তু পেশ করে, তার আগে কিন্তু করে না। অনেক অনেক অত্যাচার তাদের উপর যখন নেমে আসে, যখন তারা সহ্য করতে পারে না, তখনই আন্দোলনটা করে। তো অনেক যে সমস্যা তাদের উপর নেমে আসে, কি সেই সমস্যা, তার পিছনের একটু প্রেক্ষাপট জানতে হবে। কারণ ইতিহাস পিছনের প্রেক্ষাপট ছাড়া ইতিহাস হয় না। তাহলে এই 1918 সালে যে আন্দোলনটা হলো, এর আগে আমাদের যেতে হবে 1818 সাল। 1818 সাল, এই 18 সালে, এই 1918 সালে কি দুর্ভিক্ষ দেখা গিয়েছিল? প্লেগ। এই এখানে দেখা গিয়েছিল প্লেগ দুর্ভিক্ষ। ওই যে আমাদের দেশে বলা হয় না যে প্রতি 100 বছর অন্তর আমাদের দেশে একটা করে একটা মহামারী আসে। এই যে 1918-তে এসেছিল কি প্লেগ, 2020-তে কি আসলো? করোনা। এটা কথা। তো সেই রকম 1818 সালে এই খেদা জেলায় একটা দুর্ভিক্ষ এসেছিল। সেটা কি ছিল? বন্যা। প্রবল বন্যা হয়েছিল 1818 সালে খেদার। এই খেদার অঞ্চলের যে মানুষের জীবনে এই যে বন্যা হয়েছিল, এই বন্যার কারণে তখন খেদা জেলা থেকে অনেক মানুষ কোথায় চলে যায়? তারা মুম্বাই চলে যায়। মুম্বাইতে চলে যায় অনেক মানুষ। এই বন্যার কারণে অনেক মানুষ কি করলো? 1818 সালে যখন বন্যা হলো, বন্যায় অনেক মানুষ এই খেদা জেলা থেকে মুম্বাই চলে গেল। যখন মুম্বাই চলে গেল, এবার যারা রয়ে গেল রয়ে যাওয়ার পর 1829 সাল নাগাদ আবার আর একটা এদের জীবনে একটা দুর্ভিক্ষ আসে। 1829 সাল নাগাদ এদের জীবনে আবার আর একটা দুর্ভিক্ষ আসে। কি সেই দুর্ভিক্ষ? খরা। প্রবল খরা দেখা গেল এই খেদা জেলায়, প্রবল খরা দেখা গেল। এই খরা কি হয়? পাট চাষ করতে হলে জলাভূমি দরকার, পাটকে পচাতে হয়, তবেই তো পাটটা আসবে। কিন্তু খরা হলে কি হবে? পাটকে পচাতে পারবে না, জল পাবে না প্রয়োজনীয়, তখন সব পাট নষ্ট হয়ে গেল। তাহলে চরম দুর্ভিক্ষ দেখা গেল। সব পাট যখন নষ্ট হয়ে গেল, তখন 1830 সাল নাগাদ ব্রিটিশরা দেখলো যে ফ্রান্স বিশ্ববাজারে ফ্রান্স যে সমস্ত জিনিস বিক্রি করছে, পাট থেকে যে সমস্ত জিনিস তৈরি হয়, সেই সমস্ত জিনিস দিয়ে যে প্রোডাক্ট বানিয়ে ফ্রান্স যেটা বিক্রি করছে আমেরিকায়, চায়নায়, সেটা ভালোভাবে বিক্রি হচ্ছে। তো ফ্রান্সের এই জিনিসগুলো যখন ভালোভাবে বিক্রি হচ্ছে, তখন ব্রিটিশরা জানার চেষ্টা করলো যে এই পাট ফ্রান্সরা কোথা থেকে আনছে। তখন ব্রিটিশরা জানতে পারলো 1830 সালে ব্রিটিশদের নজরে আসলো এই পাট ফ্রান্স কোথা থেকে কিনছে? ভারত থেকে কিনছে। তখন ব্রিটিশরা ভাবছে আমরা শাসন করছি আর আমরাই জানতে পারলাম না, আমাদের দেশ থেকে ফ্রান্স পাট নিয়ে যাচ্ছে। তখন ব্রিটিশরা ফ্রান্সকে বারণ না করে এই খেদার যে জেলার যে মানুষ, তাদেরকে বারণ করছে যে তোমরা ফ্রান্সকে পাট বিক্রি করো না। ফ্রান্সকে মানা করছে না, কাদেরকে মানা করছে? এই খেদার জনগণকে মানা করছে, তোমরা ফ্রান্সকে পাট বিক্রি করবে না। এটা তো জনগণ গিরাজ্জি করলো না, মানে যা বলছে বলুক, ব্রিটিশদের তোয়াক্কা দিল না, ফ্রান্সকেই বিক্রি করছে। যখন বিক্রি করছে, কোনো গিরাজ্জি যখন দিল না, তখন এই ব্রিটিশরা 1835 সালে একটা আইন পাশ করলো। কি অ্যাক্ট? এই ইন্ডিয়ান অ্যাক্ট। এই 1835 সালে একটা আইন পাশ করলো, ইন্ডিয়ান অ্যাক্ট।
এই আইনটা কি ছিল? এটা ভারতীয় আইন ছিল, ভারতীয় আইন ছিল। কারণ ব্রিটিশরা দেখলো যদি আমরা ইংল্যান্ডের আইনকে এখানে বাস্তবায়ন করি, তাহলে আমরা ইংল্যান্ডের পার্লামেন্টের কাছে আমরা কি হতে পারবো, আমাদেরকে দায় স্বীকার করতে হবে, যদি কিছু হয় দায় স্বীকার করতে হবে। তাই তারা নিজের একটা আইন তৈরি করলো ভারতের। এই আইনটা ব্রিটিশের আইন না, ব্রিটিশ পার্লামেন্টের আইন না, ওদের নিজেদের তৈরি করা আইন। সেই আইন চালু করলো, দিয়ে যখন মুখের কথা হচ্ছিল না, তাহলে এবার আইনে বলতে হবে। তো সেই জন্য তারা একটা আইন করে ভারতের সেখানকার জনগণদের বলল যে এই আইনে বলা হলো যে তোমরা আর পাট ফ্রান্সকে বিক্রি করতে পারবে না। এবার ফ্রান্সকে যখন বিক্রি করতে পারবে না, পাট তো কাউকে বিক্রি করতে হবে, ঠিক আছে, বিক্রি করলো না, ব্রিটিশদেরই বিক্রি করতে শুরু করলো। কত সাল থেকে? 1835 থেকে 55। এই সময়টা ভালোভাবে বিক্রি করছিল, ব্রিটিশদের পাট দিচ্ছিল খেদা জেলার মানুষ। কিন্তু এই 1855 সালের পর ব্রিটিশরা আবার একটু বুদ্ধি লাগালো, মানে আরো বেশি লাভ করবেন, মানে ওদের লাভের পর লাভ করবেন। তো 1855 সালের পর এরা কি করলো, যে তোমরা আমাদের কাছে পাট বিক্রি করে এত লাভ করছো, সেখান থেকে ট্যাক্স দাও, ট্যাক্স দিতে হবে তো। দিয়ে এরা একটা ট্যাক্স বসালো, কত পার্সেন্ট? 41%। 41% ট্যাক্স বসালো। চম্পারণে কত পার্সেন্ট বসিয়েছিল? 37%। এখানে কত পার্সেন্ট? 41%। তো এটাই তো মুখস্থ রাখতে হবে, এটাই তো প্রশ্ন। তো 41% ট্যাক্স বসালো এবং বলল কি যে আমাদের কাছে যে পাটটা বিক্রি করবে সেখান থেকে 41% ট্যাক্স দিতে হবে। তখন জনগণের রাগ হয়ে গেল যে আমরা ট্যাক্সও দিব আবার পাটও দিব, যে ব্রিটিশদের পাট দেওয়া বন্ধ করে দিল। ব্রিটিশদের পাট দিতে চাইলো না, আবার ফ্রান্সকে পাট বিক্রি করতে লাগলো, যে ট্যাক্স যেহেতু আমাদের দিতেই হবে, তাহলে ব্রিটিশদের আমরা ট্যাক্স দিব না, আমরা ফ্রান্সকে পাট দিব। যে 1907 সাল নাগাদ ব্রিটিশরা চরম অত্যাচার শুরু করলো। 1907 সালের পর থেকে ব্রিটিশরা আবার অত্যাচার শুরু করলো, কারণ ব্রিটিশদের পাট বিশ্ববাজারে আর চলছে না ঠিকঠাক। তো 1907 সালে ব্রিটিশরা যখন চরম অত্যাচার শুরু করলো, তখন কিছু মানুষ সেই অত্যাচারের শিকার হয়ে কোথায় চলে গেল? বিহারে চলে গেল। সেখানে ছেড়ে দিয়ে বিহারে চলে গেল, বিহারে বস্তি স্থাপন করলো। এবার যারা রয়ে গেল তাদের উপর যখন অত্যাচার চরমভাবে হচ্ছে, তখন এই 1918 সাল, তখন 1918 সালে এই মানুষেরা জানতে পারলো যে চম্পারণে একজন মানুষ, সে চম্পারণের মানুষদের দাবি দেওয়া তাদের পূরণ করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে। তারা বুঝতে পারলো, জানতে পারলো যে চম্পারণ যে 17 সাল, তার পরের বছর 18 সাল। তো 18 সালে এই খেদা জেলার মানুষরা জানতে পারলো যে গান্ধীজি নামের এক ব্যক্তি ব্রিটিশদের বিরুদ্ধে লড়ে চম্পারণের মানুষদের দাবি দেওয়া পেশ করেছিল, তাহলে চলো তার কাছে যাই। এবার সব মানুষ মিলে গেল গান্ধীজির কাছে, চম্পারণ খেদা জেলায় গেল গান্ধীজি সবরমতী আশ্রমে। দিয়ে গান্ধীজিকে যখন ডাকা হলো, তখন গেট খুলে দেখলো ঘর থেকে বেরোচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। কে বেরোচ্ছে? বল্লভভাই প্যাটেল, ইনি বেরোচ্ছেন গেট খুলে। কারণ গান্ধীজি নেই, গান্ধীজি কোথায়? 1918 সালে গান্ধীজি তখন আহমেদাবাদের জুট মিলে আন্দোলন করছে। কোথায়? আহমেদাবাদের জুট মিলে আন্দোলন করছে গান্ধীজি। তো গান্ধীজি তখন সর্দার বল্লভভাই প্যাটেল বলল যে গান্ধীজি তো এখন এই মুহূর্তে নেই, সে এখন আহমেদাবাদের জুট মিল আন্দোলনে আছে, তো তোমরা আমাকে বলো কি হয়েছে। যখন বল্লভভাই প্যাটেল সব ঘটনা শুনলো, দিয়ে সেটা লিখিতভাবে একটা চিঠি লিখে গান্ধীজিকে পাঠালো। তো গান্ধীজিকে যখন পাঠালো, তখন গান্ধীজি বলল যে সর্দার বল্লভভাই প্যাটেলকে বলল, ঠিক আছে তুমি যাও, গিয়ে খেদা জেলায় দেখো যে ঘটনাটা সত্য কিনা। কারণ গান্ধীজি কি এই সত্যাগ্রহ করার আগে কি খুঁজবে? সত্যকে খুঁজবে। সেখানে সত্যই ঘটনাটা ঘটেছে কিনা আগে দেখবে, তারপরে আগ্রহ দেখাবে। দিয়ে সর্দার বল্লভভাই প্যাটেল গেল খেদায়, গিয়ে জনগণের সঙ্গে কথা বলে যখন দেখলো যে ব্যাপারটা সত্যি ঘটেছে, তখন গান্ধীজি আবার গান্ধীজিকে সর্দার বল্লভভাই প্যাটেল জানালো যে ঘটনাটা সত্যি ঘটেছে। তখন গান্ধীজি বললেন, তাহলে ঠিক আছে, খেদার কিছু মানুষজনকে নিয়ে তোমরা ব্রিটিশদের অফিসে যাও। যখন এই বল্লভভাই প্যাটেল ব্রিটিশদের অফিসে গেল, তখন এই বল্লভভাই প্যাটেলকে চিনতেই পারলো না ব্রিটিশরা, মারধর দিয়ে বের করে দিল। এই ঘটনাটা গান্ধীকে জানানো হলো, গান্ধীজি ফিরে আসলো। তো ফিরে আসার পর গান্ধীজি খেদার মানুষজনকে নিয়ে গিয়ে ওই ব্রিটিশদের যে অফিস, সে অফিসের সামনে বসে গেল। যখন বসে গেল, ধর্ণা দিল। ধর্ণা দেওয়ার পর তখন ব্রিটিশরা কিছু বুদ্ধি লাগাচ্ছে, ওই যে আন্দোলন করছে সেই আন্দোলনের কিছু কিছু মানুষকে বলছে যে ব্রিটিশরা লাঠিচার্জ করতে পারে, তোরা পালিয়ে যা, ব্রিটিশরা লাঠিচার্জ করতে পারে, তোরা পালিয়ে যা।
বা কাউকে ভয় দেখাচ্ছে, এইভাবে ভয় দেখাচ্ছে, কাউকে লাঠিচার্জের ভয় দেখাচ্ছে, আইনি ভয় দেখাচ্ছে, কিছু কিছু করে মানুষ আস্তে আস্তে কাটতে শুরু করলো। যখন কাটতে শুরু করলো, লাস্ট দিনে গান্ধীজির পিছনে একজন মানুষ বসে আছে, গান্ধীজি একা। তখন গান্ধীজি বলছে যে আমি আন্দোলন করছি তোমাদের জন্য, আর তোমরাই নেই। যে এই যে আন্দোলন ধর্ণা, গান্ধীজির এই প্রচেষ্টা, এই প্রচেষ্টার জন্য ব্রিটিশরা রাজি হয়ে শেষ পর্যন্ত এই 41% ট্যাক্স কমিয়ে কত পার্সেন্ট করলো? 23% করলো। এবং ব্রিটিশরা একটা বললো যে যারা যারা এতদিন ট্যাক্স দিয়ে এসছে, মানে এই আন্দোলন চলার সময়ও গান্ধীজি বলেছিল যে তোমরা আর কেউ ট্যাক্স দিবে না, কিন্তু তাও কিছু কিছু জমিদার, কিছু কিছু কৃষক, ধনী কৃষকরা তারা ট্যাক্স দিয়েছিল। সেই জন্য ব্রিটিশরা বললো যারা যারা ট্যাক্স দিয়েছে আজ পর্যন্ত তারা সারা জীবন ট্যাক্স দিবে, তারা সারা জীবন ট্যাক্স দিবে। আর যারা ট্যাক্স দেয়নি তাদেরকে আগামী 2 বছর ট্যাক্স মকুব করে দেওয়া হলো, মানে আগামী 2 বছর ট্যাক্স আর দেওয়া লাগবে না যারা দেয়নি, দিতে অস্বীকার করেছে। আর যারা দিয়ে আসছে তাদের যে বেইমানি করেছে, এই বেইমানির জন্য কি শাস্তি হলো? তারা সারা জীবন ট্যাক্স দিবে। এবং ট্যাক্সটা কত পার্সেন্ট করা হলো? 23%। তাহলে এই যে খেদা জেলার যে আন্দোলন, সত্যাগ্রহ, এই আন্দোলনেও গান্ধীজি কিন্তু জয় এনে দিল। মানে হিরোর মতো ভূমিকা রাখছে গান্ধীজি। তো গান্ধীজি হিরোর মতো ভূমিকা রাখছে। এই জন্য বলছি যে মডার্ন হিস্ট্রির যে সময়টা 1947 থেকে 1900 থেকে 1947 সাল, এই সময়ে ভারতবাসীকে একজোট করার জন্য, ভারতবাসীর মনে জাতীয়তাবাদ তৈরি করা, ভারতবাসীকে একসঙ্গে একজনের কথাই পরিচালনা করার জন্য যে ব্যক্তির অবদান ছিল সেটা হচ্ছে মহাত্মা গান্ধী। এই মহাত্মা গান্ধী, সেই জন্য এই মডার্ন হিস্ট্রিটাকে আর একটা নাম দিয়ে আমরা চিনতে কিন্তু পারি, গান্ধী যুগ বললেও কিন্তু খুব একটা ভুল হবে না। এরপরে রাওলাট আইন, নোট করছো তো সবাই? এগুলো নোট করবে। রাওলাট আইন এটা কত? 1919। এই যে রাওলাট আইন, এই আইনটাকে আর একটা নামে চিহ্নিত করা হয়। কি সেই নাম? ব্ল্যাক অ্যাক্ট বা কালো আইন। কি আইন? কালো আইন। কালো আইন বা ব্ল্যাক অ্যাক্ট। কিন্তু এই কালো মানে কি? খারাপ। তো কালো আইন মানে এই আইনটাকে ভারতবাসীরা বলেছিল এটা খারাপ আইন বা কালো আইন। তাহলে এই যে রাওলাট আইন, এখান থেকে যদি প্রশ্ন দেখি তো এই কত সালে এসেছিল? 1919। প্রথম প্রশ্ন আসলে এটা আইবে। তারপরে এই আইনে আর একটা নাম কি ছিল? ব্ল্যাক অ্যাক্ট। এটাই তো প্রশ্ন। এইভাবেই তো এমসিকিউ হয়, কিন্তু ডিটেলসে পড়লে তবে তো এমসিকিউটা আমার কাছে গোলমালটা হবে না, মিস্টেকটা হবে না। সাল ওয়াইজ পড়ছি তো, 17 থেকে 18 গেলাম, 18 থেকে 19 আসলাম, পরপর পড়ছি। এইভাবে কিন্তু ইতিহাসটা পড়তে হবে। তো এই আইনের মাধ্যমে ব্রিটিশ সরকার ভারতীয়দের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছিল। এই আইনকে ব্ল্যাক বিল নামেও ডাকা হতো। তাহলে ভারতীয়দের বিরুদ্ধে একটা আইন আনা হয়েছিল, এটা বোঝা গেল যে রাওলাট আইন ভারতীয়দের বিরুদ্ধে একটা আইন, তাই তো? সেই জন্য এই আইনকে বলা হয় ব্ল্যাক বিল বা ব্ল্যাক কালো আইন। রাওলাট আইনের উদ্দেশ্য দেশে জাতীয়তাবাদী উত্থান রোধ করা। জাতীয়তাবাদী মানে দেশাত্মবোধ, ন্যাশনালিস্ট যে ধারণা, দেশের প্রতি যে ধারণা, সেই ধারণা যে মানুষের মনে জাগ্রত হচ্ছে গান্ধীজির মাধ্যমে, বিভিন্ন জায়গায় যে মানুষ যে আন্দোলন করছে, দেশ স্বাধীনতার যে আন্দোলন, দাবি দেওয়া বিভিন্ন জায়গা থেকে পেশ হচ্ছে, সেটাকে রোধ করার জন্য এই আইনটা এসেছিল। বিপ্লবীদের কার্যকলাপ রোধ করা, সরকার বিরোধী প্রচার কার্যকে দণ্ডনীয় অপরাধ বলে চিহ্নিত করা। মানে এই তিনটে উদ্দেশ্যকে থামানোর জন্য ব্রিটিশরা এই আইনকে এনেছিল। এই ব্ল্যাক আইন, রাওলাট আইন, এটা কত সালে এসেছিল? 1919। এগুলো নোট করো সবাই। 1919 রাওলাট আইন, ব্ল্যাক অ্যাক্ট। যখন 1919 মানে সবেমাত্র প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, ব্রিটিশরা আর্থিকভাবে খুব দুর্বল। এমন পরিস্থিতিতে ভারতবর্ষে যদি স্বাধীনতার আন্দোলন ঘোরতরভাবে শুরু হয়, যদি কোথাও থেকে একটা বৃহত্তর আন্দোলন শুরু হয়, ব্রিটিশদের পক্ষে সেটাকে সামাল দেওয়া মুশকিল। কারণ তারা প্রথম বিশ্বযুদ্ধে অর্থনৈতিক অবস্থা তাদের টালমাল অবস্থা। সেই অবস্থায় ব্রিটিশরা চাইলো যে এখন যদি বিভিন্ন জায়গা থেকে যে আন্দোলন, যে দাবি দেওয়া আসছে স্বাধীন, এই চিন্তাভাবনা ভারতীয়দের মধ্যে আসছে, সেটাকে রোধ করতে হলে এখন এমন কিছু আইন আমাদের আনার দরকার, ভারতবর্ষে আনার দরকার। সেই জন্য 1919-এর
1919-এর 18ই মার্চ ইংল্যান্ডের পার্লামেন্ট হাইকোর্টের একজন বিচারপতিকে ডেকে পাঠালেন। তার নাম কি ছিল? সিডনি রাওলাট। ইনি ছিলেন কোথাকার প্রেসিডেন্ট? হাইকোর্টের জজ। এই হাইকোর্টের জজ ছিলেন ইনি। তো রাওলাটকে ব্রিটেনের পার্লামেন্ট বলল, রাওলাট তুমি আসো, এসে কিছু একটা করো। তো 1919-এর 18ই মার্চ রাওলাটকে ডাকা হলো। 1919-এর 19শে মার্চ রাওলাট গেলেন, গিয়ে 5 জনকে নিয়ে একটি কমিটি তৈরি করলেন। কি করলেন? 5 জন নিয়ে একটি কমিটি তৈরি করলেন। দিয়ে 21শে মার্চ একটা 137 পেজের রিপোর্ট পেশ করলেন। কত পেজ? 137 পেজ। এই 137 পেজের একটা রিপোর্ট পেশ করলেন। এই যে 137 পেজের রিপোর্ট, এই রিপোর্টে 3টে বিষয়কে উল্লেখ করা হয়। 3টে বিষয়। কি সেই 3টে বিষয়? প্রথম যেটা বলা হয় যে 2 থেকে 3 জন, 2 বা তার বেশি জন একসঙ্গে ঘোরাফেরা করতে পারবে না। একসঙ্গে ঘোরাফেরা করতে পারবে না। তাহলে একটা প্রথম বলে দিল যে 2 থেকে 3 জন একসঙ্গে ঘোরাফেরা করতে পারবে না। তারপরে কি বলল? যে পুলিশকে দেওয়া হলো পূর্ণ স্বাধীনতা। পুলিশকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হলো। মানে সন্দেহ যদি হয়, যদি কারোর পরে সন্দেহ হয়, সন্দেহ হলে কি করবে পুলিশ? গ্রেপ্তার করবে। সন্দেহ হলে পুলিশ কি করবে? গ্রেপ্তার করবে। এবার যাকে গ্রেপ্তার করবে তার 2 বছর জেল হবে, তারপরে কোর্টে পেশ হবে যে সে দোষী না নির্দোষ। তার মানে যে কাউকে সন্দেহ হলো তাকে জেলে ঢুকে দেওয়ার পর তাকে 2 বছর জেলে থাকতে হবে। জেলে থাকার পরে তাকে কোর্টে পেশ করা হবে, দিয়ে তাকে বলা হবে, তখন সে প্রমাণ করবে সে দোষ নাকি নির্দোষ। তাহলে 2 বছর পরে কি হবে? কোর্টে পেশ হবে। বুঝতে পারছো তো কি চিন্তা ভাবনা এনেছে? কিরকম চিন্তা ভাবনা? যে 2 থেকে 3 জনের বেশি কেউ ঘোরাফেরা করতে পারবে না একসঙ্গে। সন্দেহ হলেই পুলিশ গ্রেপ্তার করবে, এবং 2 বছর পরে যাকে গ্রেপ্তার করা হবে 2 বছর পরে তার বিচার হবে যে সে দোষী না নির্দোষ। মানে এই যে আইন, এই আইনের একটাই ধারা ছিল, সেটা হচ্ছে ধরো জেলে ভরো। এটাই তো, ধরো জেলে ভরো। এই জন্যে এটাকে হিন্দিতে গান্ধীজি একটা বলেছিল, অ্যাপিল নেই, উকিল নেই, দলিল নেই। নো অ্যাপিল, নো উকিল, নো ফকিল, নো দলিল। এই কথাটা গান্ধীজি বলেছিল। মানে এর কোনো আবেদনও হবে না, এর কোনো উকিলও থাকবে না, এটার কোনো দলিলও থাকবে না। এটা গান্ধীজি বলেছিল এই আইনকে। যখন এই আইন পেশ হলো, তখন এই আইনের বিরুদ্ধে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এর বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে গেল, প্রতিবাদ শুরু হয়ে গেল। ভারতের বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ শুরু হলো। তো এই যে প্রতিবাদ শুরু হলো, তার মধ্যে সব থেকে বড় প্রতিবাদ যেখান থেকে হয়েছিল সেটা হচ্ছে পাঞ্জাবের জালিয়ানবাগ থেকে। কোথায় থেকে? পাঞ্জাবের জালিয়ানবাগ। বুঝতে পারছো তো? পরপর যাচ্ছি, রাওলাট আইন, এবার জালিয়ানবাগ ঢুকবো। দেখো এখানে রাওলাট আইনের বৈশিষ্ট্যটা লেখা আছে যে এই আইনের মাধ্যমে পুলিশকে কোনো কারণ ছাড়াই যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার ক্ষমতা দেওয়া হয়েছিল। বুঝতে পারছো? কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়াই সন্দেহভাজন ব্যক্তিকে বিনা পরোয়ানায় ও বিনা বিচারে গ্রেপ্তার করা যেত এবং ঘর বাড়ির তল্লাশি করা যেত। তো এই যে নিয়ম, এই নিয়মগুলো তো ভারতবাসীকে রোধ করার জন্য, ব্রিটিশদের বিরুদ্ধে দাবি দেওয়া পেশ যেন না হয়, বিভিন্ন জায়গায় আন্দোলন না হয়, তার বিরুদ্ধে এই আইন এসেছিল। তো এই চিন্তা ভাবনাকে রোধ করার জন্য এই আইনটা এসেছিল। তো যখন এই আইনটা আসলো, তখন এই আইনের বিরুদ্ধে ভারতের বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু হলো। ভারতের বিভিন্ন জায়গায়, তার মধ্যে যেখানে সব থেকে বেশি আন্দোলন আসে সেটা হচ্ছে পাঞ্জাব।
কোথায়? পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ। জালিয়ানওয়ালাবাগ, এই পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ, এখান থেকে সব থেকে বেশি আন্দোলনটা শুরু হয়। এই পাঞ্জাবে তখন দুইজন লিডার ছিল, রাজনৈতিক নেতা, দুইজন লিডার ছিল। কি তাদের নাম ছিল? একজন ছিল কি ছিল? সত্যপাল। একজন ছিল সত্যপাল, আর আরেকজন ছিল সৈফুদ্দিন কিসলু। সৈফুদ্দিন কিসলু, এই দুজন লিডার ছিল। এই দুজন লিডার একসঙ্গে জনগণকে নিয়ে একটা আন্দোলন শুরু করলো। তো আমরা এখন ভাবছি যে গান্ধীজি কোথায়? এই যে একটা আন্দোলন শুরু হলো, এই তখন গান্ধীজি কোথায়? গান্ধীজি কোথায়? এই যে একটা আন্দোলন শুরু হলো, গান্ধীজি কোথায়? তো এইবার গান্ধীজি আসছে। গান্ধীজি বললো আমি পাঞ্জাবে যাব, কি হয়েছে দেখবো। তো গান্ধীজি যখন আসে তখন ব্রিটিশরা দেখছে গান্ধীজি এর আগে দুটো সত্যাগ্রহ করেছে, চম্পারণ, খেদা, জয় এনে দিয়েছে। এইবার গান্ধীজি যদি আসে তাহলে আমাদেরকে এই আন্দোলনকে ঠেকানো মুশকিল হবে। সেই জন্য গান্ধীজি যখন আসছে তখন হরিয়ানার পালওয়াল, কোথায়? পালওয়াল, এটা কোথায় অবস্থিত? হরিয়ানায়। এই হরিয়ানার পালওয়াল, এখানে গান্ধীজিকে কি করা হলো? গ্রেপ্তার করা হলো। গান্ধীজিকে গ্রেপ্তার করা হলো। যখন গ্রেপ্তার করা হলো তখন গ্রেপ্তার করার পর 9 এপ্রিল, কত এপ্রিল? 9 এপ্রিল 1919, 9 এপ্রিল 1919 সৈফুদ্দিন কিসলু এবং সত্যপাল জনগণকে নিয়ে বিরাট আন্দোলন শুরু করলো। যখন আন্দোলন শুরু করলো এই দুজনকে পুলিশে গ্রেপ্তার করলো। পুলিশে যখন গ্রেপ্তার করলো জনগণের সঙ্গে একটা খণ্ডযুদ্ধ বেঁধে গেল, জনগণ ভার্সেস পুলিশ, একটা লড়াই শুরু হয়ে গেল। যখন লড়াই শুরু হলো তখন পাঞ্জাবে 144 ধারা জারি করা হলো। কি করা হলো? 144 ধারা জারি করে দিল। 144 ধারা জারি করে দিল, কেউ একসঙ্গে ঘোরাফেরা করতে হবে না, পারবে না। তো কেউ যখন একসঙ্গে ঘোরাফেরা করতে পারবে না তাহলে এই যে আইন, এই আইনের বিরুদ্ধে আমরা কিভাবে আন্দোলন করব? তখন একটা সিদ্ধান্ত নেওয়া হলো যে নতুন গম উঠলে, ধান উঠলে একটা মেলা হয় না বিভিন্ন জায়গায়, যেমন তোমার কেরালা একটা মেলা উৎসব আছে, ওনাম উৎসব, যেমন পাঞ্জাবে একটা উৎসব হয়, সেটা হচ্ছে বৈশাখী মেলা। কি মেলা? বৈশাখী মেলা। এই বৈশাখী মেলার আয়োজন করা হোক। এই মেলাটা হয়, সেই মেলাটা যখন হলো কতই? 12 এপ্রিল 12 এপ্রিল 12 এপ্রিল এই মেলাটা হলো। যখন এই মেলাটা হলো তখন এই মেলায় 12 এপ্রিল যখন এই মেলাটা হলো তখন অনেক মানুষ ঢুকলো মেলার মধ্যে। তো মেলা যখন হয়, এখন বর্তমান যে মেলাগুলো হয় কি হয়, চারিদিকে এইভাবে ঘিরা থাকে না, এরকম একটা গেট করা হয়। এখনকার মেলা যেসব সরকারি মেলা হয় চারিদিকে ঘিরা থাকে, তো বড় বড় টিন দিয়ে ঘিরা থাকে, ভিতরে একদম সুন্দরভাবে মেলাটা থাকে এবং গেটে পুলিশ টুলিশ থাকে। তো এইরকম গেটে দিয়ে মানুষজন ঢুকছে মেলাতে, এবং সবাই সিদ্ধান্ত নিল যে এই মেলাতে আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা জানানো হবে। তখন এই পুলিশরা করলো কি, জেনারেল ডায়ার, হ্যারি ও জেনারেল ডায়ার দুজনকে ডেকে পাঠানো হলো। তাদেরকে ডাকা হলো জেনারেল ডায়ার। এই জেনারেল ডায়ারকে ডাকা হলো, এসে বলা হলো আপনি কিছু করুন। তখন এই জেনারেল ডায়ার আসলো, এসে 12 এপ্রিল সন্ধে কটায়? সন্ধে 5:30টায়। সন্ধে 5:30টায় এসে এই জেনারেল ডায়ার একটা নীতি চালু করে দিল, সেটা হচ্ছে মার্শাল ল চালু করে দিল, নাইট কারফিউ। কিন্তু সেটা কাউকে জানানো হলো না, এই আইনটা কাউকে জানানো হলো না। নাইট কারফিউ যেটা চালু করা হলো সেটা জনগণকে জানানো হলো না। এই জেনারেল ডায়ার এবং কিছুজন তারা জানতো, কিন্তু সেটা তো জনগণ জানে না। জনগণ তারা আসলো মেলায়, এবং এই জেনারেল ডায়ার কি করলো, এই দিক দিয়ে ঢুকে ঢাইকে গুলি চালিয়ে দিল। যখন গুলি চালিয়ে দিল, দিয়ে সরকারি রিপোর্ট অনুসারে 379 জন মৃত। সরকারি রিপোর্ট অনুযায়ী 379 জন মারা গেল এবং 1200 জন আহত হলো। কতজন? 1200 জন আহত হলো। কিন্তু আনঅফিসিয়ালি ভাবে সরকার, মানে আনঅফিসিয়ালি যারা লিডার ছিল তারা দাবি করলো যে এই মৃতটা হয়েছে 1000 জন এবং এই জখমটা হয়েছে 1600 জন। এই যে একটা হত্যাকাণ্ড হয়ে গেল, এর বিরুদ্ধে এই যে একটা হত্যাকাণ্ড হলো,
এর বিরুদ্ধে ভারতের বিভিন্ন বড় বড় মানুষেরা বিভিন্নভাবে প্রতিবাদ জানাতে শুরু করলো। কারা কিভাবে প্রতিবাদ জানালো? ব্রিটিশদের যে লেজিসলেটিভ কাউন্সিল ছিল সেখানে ভারতীয়রা ছিল, তো সেই লেজিসলেটিভ কাউন্সিল থেকে কিছুজন ব্যক্তি তারা পদত্যাগ করলো, যে আমাদেরকে বাদ দিয়ে আমাদের কোনো অনুমতি না নিয়ে এত বড় একটা পদক্ষেপ ব্রিটিশরা চালালো, আমাদের জানালো না। সেই জন্য এই যে একটা অপরাধমূলক কার্য ব্রিটিশরা করলো, তার বিরুদ্ধে সেই ব্রিটিশের লেজিসলেটিভ কাউন্সিল থেকে কিছু ভারতীয়রা পদত্যাগ করলো। কি ছিল তাদের নাম? তাদের নাম কি ছিল? নামটা লিখো। তাদের নাম ছিল শঙ্কর নারায়ণ, শঙ্কর নারায়ণ, ফজলুল হক। এরা লেজিসলেটিভ কাউন্সিল থেকে রিটায়ার করলো এবং রবীন্দ্রনাথ ঠাকুর তার একটা উপাধি ত্যাগ করলো। রবীন্দ্রনাথ ঠাকুর কি করলো? তার একটা উপাধি ত্যাগ করলো, সেটা হচ্ছে কি উপাধি? নাইটহুড উপাধি, যেটা ব্রিটিশরা দিয়েছিল রবীন্দ্রনাথকে। কত সালে দিয়েছিল? 1915 সালে দিয়েছিল, 1915 সাল। আর এটা সে ত্যাগ করলো কত? 29 মার্চ, 29 মে 29 মে 1919, 29 মে 1919 নাইটহুড ত্যাগ করে দিল রবীন্দ্রনাথ। 1919 সালে কি করলো? নাইটহুড ত্যাগ করে দিল। তো নাইটহুড ত্যাগ করার পর এই যে একটা হত্যাকাণ্ড চললো, এবার গান্ধীজি, তারপরে ফজলুল হক, চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহেরু, এরা কি করলো? আন্দোলন শুরু করলো। এরা আন্দোলন শুরু করলো যে এতজন হত্যা হয়েছে, কি করা যায়? তখন ব্রিটিশরা বললো, একজনকে পাঠালো, তার নাম হচ্ছে উইলিয়াম হান্টার। উইলিয়াম হান্টারকে বলা হলো, আপনি যান, যে ব্যাপারটা কি হয়েছে একটু দেখে আসুন। কাকে পাঠালো? উইলিয়াম হান্টার। কাকে পাঠালো? উইলিয়াম হান্টার। দিয়ে এই নেতৃত্বে একটা কমিশন তৈরি হলো, সেই কমিশনটার নাম হচ্ছে হান্টার কমিশন। হান্টার কমিশন আসলো, এসে দেখবে যে ব্যাপারটা কি ঘটেছে। এসে 10 জনকে নিয়ে একটা কমিটি তৈরি করলো। 10 জনকে নিয়ে একটা কমিটি তৈরি করলো, যেখানে 7 জন ছিল ব্রিটেন, কোথাকার? ব্রিটেন, আর 3 জন ছিল ইন্ডিয়ান। একটা কমিটি তৈরি করলো, দিয়ে এরা একটা পেশ করলো। এরা একটা সমীক্ষা করার পর এরা জানালো যে জেনারেল ডায়ার সত্যি অপরাধ করেছে, তার ফাঁসি দেওয়া হোক। এরা একটা রিপোর্ট করে ব্রিটেন পার্লামেন্টে জমা দিল যে জেনারেল ডায়ার একটা অপরাধ করেছে, তার ফাঁসি দেওয়া হোক, তার ফাঁসি দেওয়া হোক। যখন ফাঁসিটা দেওয়ার অর্ডার দেওয়া হলো, তখন ভারতের যে রাজনৈতিক নেতারা, মহাত্মা গান্ধী যারা ছিলেন, আইএনসি মানে জাতীয় কংগ্রেসের যারা ছিলেন, তারা বললেন যে শুধু জেনারেল ডায়ারটা একা দায়ী নয়, তার পিছনেও তো আরো ছিল, আরো অনেকে ছিল, তাদের কেন বিচার হবে না? তারা আন্দোলন শুরু করলো। তখন ব্রিটিশরা বললো, ঠিক আছে, আপনারা একটা সমীক্ষা করে আমাদের জমা দেন। যে গান্ধীজিরা মোট 6 জন মিলে একটা সমীক্ষা করলো। সমীক্ষা করে 1920 সালে রিপোর্ট জমা দিল। কত সালে? 1920 সালে রিপোর্ট পেশ করলো। রিপোর্ট পেশ, এটা কি করলো? আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এই রিপোর্ট পেশটাকে ব্রিটিশরা ভ্যালু দিল না, মানে তখন থিতিয়ে পড়েছে, সব ঝিমিয়ে গেছে, ওরা ব্রিটিশরা এটাকে গ্রাহ্য করলো না। এই যে জেনারেল ডায়ার, এই জেনারেল ডায়ার একে কিছুদিন পর একে জেল থেকে ছাড়া পেয়ে গেল। এই একে লন্ডনে হত্যা করেছিল কে? উধম সিং। এই উধম সিং এই জেনারেল ডায়ারকে হত্যা করেছিল। তো এই হচ্ছে আজকের আলোচনা। ওই নামটা লিখে রেখেছো সবাই, উধম সিং। তো আজকের যে 3টা আলোচনা হলো, চম্পারণ সত্যাগ্রহ হলো, খেদা সত্যাগ্রহ এবং রাওলাটাইন, এই 3টা বিষয় ছিল। 3টা বিষয় সম্পর্কে আলোচনা হলো। তো এইভাবে ধারাবাহিকভাবে যদি ডিটেলস সহকারে পড়া যায়, তবেই তো
এমসিকিউটা পাওয়া যাবে। প্রথমে যদি আমরা এমসিকিউ পড়তে শুরু করি তাহলে তো হবে না, তাহলে তো গোলমাল হবে। পরে সাল মিস্টেক হবে যে 1919 নাকি 1819, এরকম সমস্যা হবে। তাই ইতিহাস পড়তে হলে আমাদেরকে পরপর পড়তে হবে, পরপর যেতে হবে। রাওলাট আইনের পরে আরো সত্যাগ্রহ আছে, এইভাবে যদি পরপর পড়া যায় তাহলে মডার্ন হিস্ট্রি কি, পুরো হিস্ট্রিটাই আমাদের কাছে কভার হয়ে যাবে। তো তোমাদেরকে বলবো এটা ছিল আজকের গান্ধী যুগের প্রথম পর্ব। এরপর আমাদের ধারাবাহিকভাবে ক্লাস হবে। তো এরকম ভাবে ধারাবাহিক যদি ক্লাস করতে চাও তাহলে আসতে হবে আমাদের এই আবাসিক কোচিং সেন্টার আইকে স্টাডি, এবং সঙ্গে থাকে যদি প্রতিটা ক্লাসকে এইভাবে দেখতে চাও তুমি, তাহলে আমাদের প্রত্যেকটা পর্বকে এইভাবে ক্লাসটাকে প্রোভাইড করা হবে ইউটিউবে। সেই জন্য তোমাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আজকের ক্লাস এই পর্যন্ত। অল দ্য বেস্ট।